নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন প্রাপকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন নতুন নিয়ম লাগু করা হয়েছে এবং যার ফলে আগামী দিনে পেনশন প্রাপকদের পাশাপাশি সরকারি কর্মচারীরা যারা আগামী দিনে অবসর গ্রহণ করতে চলেছে তারা প্রত্যেকেই সমস্যায় পড়তে পারে। কি সেই নতুন নতুন নিয়ম এবং কোন কোন বিষয়ে এখানে পরিবর্তন আনা হয়েছে সরকারের পক্ষ থেকে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পেনশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে নিই এবং পেনশন সংক্রান্ত সমস্ত বিষয় এবং নতুন নতুন নিয়মের বিষয়ে আলোচনা করে নিই। প্রশ্ন করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কি পেনশন বন্ধ করে দেওয়া হয়ে গেছে বা আগামী দিনে কি ভবিষ্যতে সেই পেনশনটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে। তার উত্তর হলো না। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে পুরনো স্কিম অর্থাৎ পুরনো পেনশন স্কিম যেটাকে ওপিএস বলা হয় সেটা চালু আছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিউ পেনশন স্কিম অর্থাৎ এনপিএস চালু আছে। পেনশন স্কিমের এই দুটি ভাগ অর্থাৎ নিউ পেনশন স্কিম বা ওল্ড পেনশন স্কিম, এই দুটি নিয়ে বিশদে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এক কথায় বলতে গেলে নিউ পেনশন স্কিমটা হচ্ছে পুরোপুরি মার্কেট লিঙ্ক রিটার্নের উপর ভিত্তি করে করা হয়, আর ওল্ড পেনশন স্কিমটা হচ্ছে পুরোপুরি আপনার নর্মালি আপনি ডিএ বা মেডিকেল অ্যালাউন্স সকল কিছুর উপর ভিত্তি করে আপনি পেতে পারেন। এবং বর্তমান রিটার্নের উপর ভিত্তি করে ওল্ড পেনশন স্কিমটা কিন্তু অনেকটাই শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যে কেবলমাত্র চালু আছে এবং বর্তমানে আরও একাধিক রাজ্য কিন্তু এই ওল্ড পেনশন স্কিমে নিজেদের কর্মচারীদের নিয়ে আসার চেষ্টা করছে নিউ পেনশন স্কিম থেকে। এবার যে দ্বিতীয় প্রশ্নটি আমাকে ম্যাক্সিমাম অডিয়েন্স আমাকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করা হয় সুপার অ্যানুয়েশন পেনশন, রিটায়ারিং পেনশনের এই সমস্ত পেনশনের ক্ষেত্রে তাহলে পেনশন কত প্রকার এবং সেই সমস্ত পেনশন নামের পেনশনগুলির মধ্যে পার্থক্যটা কী। দেখুন, উত্তর হলো পেনশন মূলত চার প্রকার। একটা হলো সুপার অ্যানুয়েশন পেনশন, দ্বিতীয়টা হলো রিটায়ারিং পেনশন, তৃতীয়টা হলো কম্পেনশনের পেনশন এবং চতুর্থ হলো ইনভ্যালিড পেনশন। এবং এই চারটি পেনশনের প্রকারভেদ কি, কোন ক্ষেত্রে কোন কোন পেনশনটা আপনারা প্রযোজ্য হবে সেটি নিয়েও আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে সহজ ভাষায় বলতে গেলে এক কথায় সুপার অ্যানুয়েশন পেনশন হলো আপনি নর্মালি রিটায়ার করার পর অর্থাৎ 60 বছর বয়সে আপনি যে পেনশনটা পাবেন, 60 বছর বয়সে নর্মালি যেটা রিটায়ারমেন্ট এজ নর্মাল কর্মচারীদের ক্ষেত্রে, অর্থাৎ 60 বছর বয়সে আপনি অবসর গ্রহণের সময় আপনাকে যে পেনশনটা প্রোভাইড করা হয় তাকে বলা হয় সুপার অ্যানুয়েশন পেনশন। রিটায়ারিং পেনশনটা হচ্ছে আপনি 55 বছর ক্রস করার পর যদি আপনি ভলেন্টারি সার্ভিসে রিটায়ারমেন্ট নিতে চান বা রিটায়ার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে অবসরকালীন সুযোগ সুবিধা বা পেনশনটা দেওয়া হয় তাকে বলা হয় রিটায়ারিং পেনশন, অর্থাৎ আপনি এটা স্ব ইচ্ছায় হয়েছেন, সরকারের তরফ থেকে করানো হয়নি। 3 নম্বর যেটা হচ্ছে কম্পেনশনের পেনশন, সেটা হচ্ছে আপনি ধরুন চাকরি করতে করতে আপনার কোনো কারণবশত আপনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেলেন বা চাকরি করতে আপনি আর সমর্থ হলেন না, অর্থাৎ আপনার আর সেই চাকরিতে আপনার শ্রম দেওয়ার মতন আর অবস্থায় আপনি নেই, তাহলে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনাকে অবসর করিয়ে যে পেনশনটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে কম্পেনশনের গ্রাউন্ডে পেনশন। আর ইনভ্যালিড পেনশন হলো বর্তমানে ধরুন আপনি যে পদে চাকরিরত অবস্থায় আছেন সে পদটিকেই বিলুপ্ত করে দেওয়া হলো, অর্থাৎ সেই পদটি বর্তমানে আর সরকারের নেই এবং আপনাকে সেই কারণে আর কোনো প্রয়োজনও নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবসর গ্রহণ করানো হবে এবং সেক্ষেত্রে আপনাকে সরকারের তরফ থেকে যে পেনশনটা প্রোভাইড করা হবে তাকে বলা হবে ইনভ্যালিড পেনশন। অর্থাৎ এই চারটি পেনশন নিয়ে আমি বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দেখুন যে মূলত আরও যে প্রশ্নগুলি এসেছে আমার অডিয়েন্সের তরফ থেকে, তারা বলেছেন কত বছর চাকরি করলে পেনশন পাওয়া যায়। দেখুন, তার উত্তর হলো অন্ততপক্ষে আপনাকে 10 বছর চাকরি করতে হবে এবং 10 বছর চাকরি করার পর যদি আপনি অবসর গ্রহণ করেন তাহলে পেনশন পাবেন। কিন্তু আপনি যদি 10 বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর নেন তাহলে আপনি কিন্তু পেনশন পাবেন না। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ধরুন আপনি 30 বছর বয়সে চাকরি পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি 10 বছর চাকরি করার পর আপনার ধরুন 40 বছর বয়সেই আপনার 10 বছর চাকরি হয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি 10 বছর চাকরি করেছি আর আমি চাকরি করব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে আপনাকে পেনশন দেওয়া হবে না। কিন্তু ধরুন আপনি 50 বছর বয়সে চাকরি পেয়েছেন এবং 60 বছর বয়সে অটোমেটিক আপনি অবসরকালীন হিসাবে আপনি রিটায়ার করছেন এবং আপনার 10 বছর চাকরি হয়ে গেছে, তাই সরকারের তরফ থেকে কিন্তু আপনাকে পেনশন প্রোভাইড করা হবে। অর্থাৎ সরকারের রিটায়ারমেন্ট এজে যদি আপনি অন্ততপক্ষে 10 বছর চাকরি করে রিটায়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন, কিন্তু আপনি যদি স্ব ইচ্ছায় 10 বছর চাকরি করে আপনি অবসর নেন তাহলে সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন না।
এবার যে প্রশ্নটা আমার অডিয়েন্স করেছে সেটা হলো, কত বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর নিলেও পেনশন পাওয়া যাবে? অন্ততপক্ষে 20 বছর যদি আপনি চাকরি করে থাকেন এবং 20 বছর চাকরি সম্পন্ন হওয়ার পর আপনি যদি স্বেচ্ছায় অবসর নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন। অর্থাৎ আপনি যদি 30 বছর বয়সে চাকরিতে যোগদান করেন এবং আপনি যদি 51 বছর বা 52 বছর বয়স, অর্থাৎ 21-22 বছর চাকরি করার পর আপনি যদি অবসর নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবসরকালীন সুযোগ সুবিধা সহ আপনি প্রতি মাসে মাসে নিয়মিত হারে পেনশন পাবেন। এবার হলো, চাকুরির সময়কাল কিভাবে নির্ধারণ করা হয়? সাধারণভাবে চাকুরির সময়কাল নির্ধারণের যে সহজ হিসাব অনেকেই বলে থাকেন, সেটা হচ্ছে যে আপনি চাকুরিতে যেদিন যোগদান করলেন সেই চাকুরিতে যোগদানের ডেট এবং তার থেকে আপনি যে ডেটে রিটায়ার করছেন সেই দুটো ডেটকে মাইনাস করলে যে সময়টা বেরিয়ে আসবে সেটা হচ্ছে চাকুরির সময়কাল। কিন্তু সহজভাবে এটা হলেও অনেক ক্ষেত্রে কিন্তু এটার একটা মানে ছোট্ট ডিফারেন্সিয়েট আছে। কিভাবে? এখানে আপনার চাকুরির সময়কাল নির্ধারণ করা হবে এই প্রসেসে, আপনি যে তারিখে চাকুরিতে যোগদান করেছেন এবং যে তারিখে অবসর গ্রহণ করেছেন সেই দুটি তারিখ হিসেব করলে যে সময় হবে, তার থেকে আপনি যদি বিনা বেতনে কোনো ছুটি নিয়ে থাকেন সেই ছুটির দিনগুলি বাদ যাবে। এর সাথে সাথে আপনি যদি কোনো চাকরি থেকে কোনো সাময়িক কালের জন্য বা কিছু দিনের জন্য সাসপেনশন থাকেন, তাহলে সেই সাসপেনশনের সময়কালটা বাদ যাবে। তারপর সার্ভিস ব্রেক যদি আপনি করে থাকেন, কোনো কয়েকটা দিন হয়তো সার্ভিস ব্রেক হয়েছে আপনার, সেক্ষেত্রে সেই ডেটগুলো বাদ যাবে। সমস্ত কিছু বাদ দিয়ে আপনার যে সময়কালটা হবে সেই সময়কালটা হবে আপনার চাকরির সময়কাল। অর্থাৎ আপনি ধরুন টোটাল 30 বছর চাকরি করেছেন এবং তার মধ্যে হয়তো 6 মাস আপনি বিনা বেতনে চাকরি করেছেন, তার সঙ্গে আপনি 2 মাস হয়তো সাসপেনশনে থেকেছেন এবং তার সঙ্গে আপনি হয়তো 4 মাস হয়তো সার্ভিস ব্রেক করেছেন। তাহলে সেক্ষেত্রে আরও 1 বছর বাদ গিয়ে মোট 29 বছর হবে আপনার চাকরির সময়কাল। আশা করি বোঝাতে পেরেছি। এবার যে প্রশ্নটি মূলত আমাকে করেছেন আমার অডিয়েন্সরা, সেটা হচ্ছে কত বছর চাকরি করলে ফুল পেনশন পাওয়া যায় এবং ফুল পেনশন কী? ফুল পেনশন হলো আপনি অবসর গ্রহণের সময় আপনার লাস্ট যে বেসিকটা হলো সেই বেসিকের 50%টা হচ্ছে আপনার ফুল পেনশনের নিয়ম। অর্থাৎ আপনি যদি অবসর গ্রহণের সময় আপনি 50,000 টাকা বেসিক পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি অন্ততপক্ষে 20 বছর চাকরি করে থাকেন, অর্থাৎ চাকরি যেটা ফুল পেনশনের যে সময়কাল সেটা হলো অন্ততপক্ষে 20 বছর, সেটা যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সেই লাস্ট বেসিকের 50% অর্থাৎ 50,000 টাকা যদি লাস্ট বেসিক হয়, তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা আপনার বেসিক পেনশন হবে এবং সেটাকে বলা হয় ফুল পেনশন। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এবার সেক্ষেত্রে যদি আপনার ধরুন কোনো চাকুরিজীবী যদি 20 বছরের কম চাকরি হয়, তাহলে সেক্ষেত্রে তার পেনশনটা কীভাবে নির্ধারণ করা হবে বা সেক্ষেত্রে কীভাবে পেনশন হবে? ধরুন 20 বছরের কম চাকুরির ক্ষেত্রে আপনার পেনশন নির্ধারণের ফর্মুলা হবে বেসিক পেনশন, তাকে ডিভাইড করা হবে 20 গণিত চাকরির বছর। ধরা যাক একটি ধরুন উদাহরণের সাহায্যে আমি দেখুন এখানে বুঝিয়েছি, একটি ব্যক্তির লাস্ট বেসিক পে হচ্ছে 60,000 টাকা এবং চাকরির সময়কাল হচ্ছে 18 বছর। তাহলে সেক্ষেত্রে তার বেসিক পেনশনটা হবে কি, 60,000 টাকাকে প্রথমত 50% হচ্ছে ফুল পেনশন অর্থাৎ 30,000 টাকা, সেই 30,000 টাকা ডিভাইড করা হবে 20 দিয়ে এবং তাকে গুণ করা হবে 18 দিয়ে, অর্থাৎ 30,000 ডিভাইডেড বাই 20 গুণিত 18 সমান 27,000 টাকা। অর্থাৎ লাস্ট পে ছিল 60,000 টাকা, 60,000 টাকার ফুল পেনশন হচ্ছে 30,000। এবার এই 30,000কে 20 দিয়ে ভাগ করে যত বছর চাকরি করেছে সেটা দিয়ে গুণ করলে আপনার বেরিয়ে যাবে যে আপনি যত বছর চাকরি করেছেন সেই হারে আপনার কত পেনশন হতে পারে। এবার দেখুন 20 বছরের কম চাকরির ক্ষেত্রে ফুল পেনশন কি পাওয়া যাবে না? দেখুন সাধারণত 20 বছরের ক্ষেত্রে ফুল পেনশন পাওয়া যায় না, তবে ব্যতিক্রম একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো, আপনি যদি 19 বছর 9 মাসের বেশি চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে 20 বছরের সময়কাল হিসাবে ধরে নিয়ে আপনাকে ফুল পেনশন দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে পেনশনের সময়কাল বা পেনশনের যে ফর্মুলাগুলো সেটা নিয়ম করার যে মেথডটা হচ্ছে, ধরুন আপনার সাপোজ 19 বছর 2 মাস যদি আপনার সময়কাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার ধরা হবে 19 বছর। এবার 19 বছর 3 মাস বা 19 বছর 3 মাসের বেশি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ধরা হবে 19 বছর 6 মাস। আবার স্বাভাবিকভাবে 19 বছর 7 মাস 8 মাস পর্যন্ত যদি আপনি চাকরি করে থাকেন তাহলেও ধরা হবে 19 বছর 6 মাস। এবার 19 বছর 9 মাসের বেশি যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে ধরা হবে 20 বছর। অর্থাৎ 3 মাসের সময়ের যে গ্যাপটা সেটা যদি আপনি ক্রস করেন তাহলে ওটাকে লাস্ট ফিগারে আপনার ক্যালকুলেট করা হবে। সেক্ষেত্রে আপনি যদি 19 বছর 9 মাসও চাকরি করে থাকেন তাহলে সেটা রাউন্ড অফ করা হবে 20 বছরের হিসাবে এবং সেক্ষেত্রে আপনাকে 20 বছরের হিসাবে আপনাকে ফুল পেনশন দেওয়া হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এরপর অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে পেনশন পাওয়ার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হয়। দেখুন সকল ডকুমেন্টসে আপনার প্রয়োজন পেনশন পাওয়ার ক্ষেত্রে, তবে বিশেষ করে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি আপনি চাকরিতে যোগদানের সময় পেয়েছিলেন
সেটা, ফার্স্ট জয়েনিং রিপোর্ট অর্থাৎ আপনি যে অফিসে বা যে স্কুলে বা যে দপ্তরে আপনি কাজ করেছেন সেখানে ফার্স্ট যেদিন জয়েন করেছেন সেটা ফার্স্ট অর্থাৎ ট্রান্সফারের না বা লাস্ট না, যেটা যে অফিসে বা যেখানে আপনি প্রথমবার জয়েন করেছিলেন চাকরি পাওয়ার পর সেই অফিসে জয়েনিং রিপোর্টটা লাগবে। তার সঙ্গে হচ্ছে একাডেমিক ডকুমেন্টস অর্থাৎ আপনি যে যোগ্যতা চাকরিটা পেয়েছিলেন সেই যোগ্যতার সমস্ত ডকুমেন্টস, তার সঙ্গে ফ্যামিলি স্টেটমেন্ট অর্থাৎ আপনার ফ্যামিলিতে কে কে আছে, তারপরে আপডেটেড সার্ভিস বুক এবং আপনার যে হেড অফিস বা ঊর্ধ্বতন অফিস আছে সেখান থেকে নো পেমেন্ট ডিউ রিসিপ্ট আনতে হবে, যে আপনার কোনো টাকা বাকি নেই তাদের কাছ থেকে, এবং আপনার স্পাউসের সাথে ফটোগ্রাফ। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনার নির্দিষ্ট অফিসে বা নির্দিষ্ট দপ্তরে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে আপনার পেনশন সমস্ত কিছু ভেরিফাই করে আপনাকে মানে জন্য আপনাকে এলিজিবল যোগ্য করা হবে। তাহলে বন্ধুরা, পেনশন সংক্রান্ত বেশ কিছু বিষয়ের আশা করি আমি আপনাদের সঙ্গে উত্তর দিতে পেরেছি। এই নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।